এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সমাবেশ শেষ হতে হতে প্রায় বিকেল গড়িয়েছে। সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে, সাথে সাথে নিজের তেজও কমিয়ে দিয়েছে দুপুরের থেকে। পরিবেশটা বেশ শান্ত এখন। সমাবেশ শেষ করে আফতাব মাত্রই ঢুকলো তার অফিস রুমে। সারাদিন তীব্র রৌদ্রে অত ভিড়ের মধ্যে ভাষণ দিতে দিতে এখন বেশ ক্লান্ত সে। নিজের অফিস রুমে ঢুকে লম্বা লম্বা পা ফেলে গিয়ে বসলো তার নিজের জন্য রাখা অফিস রুমের চেয়ারটায়। রিমোট দিয়ে এসি অন করে গা এলিয়ে দিল। চেয়ারে চোখ বন্ধ করে ভাবতে শুরু করলো সারাদিনের দৃশ্যপট। তবে এই আরাম আর টিকলো না বেশিক্ষণ। দরজায় কারো টোকার আওয়াজ কানে এসে ভেসে এলো আফতাবের। চোখ বন্ধ করে আফতাব জিজ্ঞেস করলো, কে? আমি শাওন, ভিতরে আসবো স্যার? শাওন নামটা শুনেই নড়ে চড়ে বসলো আফতাব। চোখ খুলে সোজা সামনের দিকে তাকিয়ে বলল, এসো। ধীর পায়ে ভেতরে ঢুকলো শাওন। দরজাটা এঁটে দিয়ে কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়ালো আফতাবের সামনে। নরম কণ্ঠে বলল, আমাকে ডেকেছিলেন স্যার? আফতাব মুখে বলল না কিছুই। চোখ বুলাতে শুরু করলো ছেলেটার পা থেকে মাথা অবধি। খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো শাওন নামক যুবকের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। নেভি ব্লু রঙের জিন্সের উপরে কফি কালারে একটা শার্ট চাপিয়েছে ছেলেটা, সাথে ভয়ার্ত তার মুখশ্রী। নিশ্চয়ই ছেলেটা ভয় পাচ্ছে আফতাবকে। হাসলো আফতাব, তবে পরক্ষণে কিছু একটা ভেবেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। এই যুবক কি আফতাবের চেয়েও সুদর্শন? না, মোটেই না। আফতাবের পেশিবহুল পেটানোর শরীর, কিন্তু শাওন নামের যুবকের তো তেমন শরীর নয়। কেমন একটা ছিপছিপে শরীরের গঠন। তাহলে নরিতা এই ছেলেটাতে মজলো কেন হঠাৎ? সে ছোটবেলা থেকে আফতাব বেশ ঘুরঘুর করেছে নরিতার সম্মুখে। কই, নরিতা তো তার প্রতি দুর্বল হলো না, মজলো না তার প্রেমে? কি এমন আছে ছেলেটার মধ্যে যা তার মধ্যে নেই? তীব্র হিংসায় হৃদয় জ্বলে উঠল আফতাবের। হঠাৎ তার খেয়াল হলো শাওনের গায়ের রংটা উজ্জ্বল তার থেকে। সে শ্যামবর্ণা আর এই ছেলেটা ফর্সা। এই ছেলেটা ফর্সা কেন? তীক্ষ্ণ হলো আফতাবের দৃষ্টি। শাওনের ভয়ার্ত মুখশ্রীর পানে তাকিয়ে হঠাৎ সে প্রশ্ন করল, গার্লফ্রেন্ড আছে? আফতাবের প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল শাওন। এত বড় একজন নেতা কিনা তাকে ডেকে জিজ্ঞেস করছে গার্লফ্রেন্ড আছে কিনা। আফতাব কি তাকে এ প্রশ্ন করার জন্যই ডেকেছে, নাকি আর যদি তার গার্লফ্রেন্ড থেকেও থাকে তার সাথে আফতাবের মতো একজন নেতার যোগাযোগ কি? শাওন বোকা বোকা চোখে তাকিয়ে রইল আফতাবের পানে। বিরক্ত হলো আফতাব, এ ছেলের কথা বলছে না কেন? কথা বলতে জেনেও কেমন বোবার মতো আচরণ করছে। আফতাব বিরক্তি ভরা কণ্ঠেই আবার প্রশ্ন করল, গার্লফ্রেন্ড আছে তোমার? হুঁশ ফিরল শাওনের। ডানে বামে মাথা নাড়িয়ে সে জবাব দিল, না, নেই। আফতাব শীতল দৃষ্টিতে তাকালো শাওনের পানে। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, 3 দিন সময় দিলাম তোমাকে, এর মধ্যে গার্লফ্রেন্ড বানাবে। 4র্থ দিনের দিন পুরো কলেজে ঘোষণা করবে তোমার গার্লফ্রেন্ড আছে এবং সেই গার্লফ্রেন্ডকেও পরিচয় করিয়ে দিবে সবার সাথে, নয়তো এলাকা ছাড়বে। এটুকু বলে থামলো আফতাব। কিঞ্চিত সময় নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যদি মনে করো আমার একটা কথাও শুনবে না, তবে আমাকে তো চেনই, মেরে তার রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখবো। আফতাবের শান্ত কণ্ঠের হুমকিতে চমকে উঠল শাওন। এটা কেমন ধরনের হুমকি? গার্লফ্রেন্ড কেন বানাতে হবে তাকে? আর একজন নেতা হয়ে সে কেন ওকে গার্লফ্রেন্ড বানাতে বলছে? গার্লফ্রেন্ড কি হাতের মোয়া, নাকি যে চাইলো আর হয়ে গেল? এতদিন বসেও যে ছেলে একটা মেয়েকে পটাতে পারলো না, সে কিভাবে মাত্র 3 দিনের মধ্যে একটা মেয়েকে পটিয়ে গার্লফ্রেন্ড বানাবে? তার উপর আবার পুরো কলেজের সামনে গার্লফ্রেন্ড আছে ঘোষণা করে নিজের মান সম্মান নিলামে তুলবে। আশ্চর্য সব কথাবার্তা। রাগ উঠল শাওনের কিছু, কিন্তু মুখে বলতে পারলো না কিছুই। আফতাবের সম্মুখে কিছু বলার সাহস আছে নাকি কোনো? তারপর তা হুমকি দিল। আফতাবের শেষের কথাগুলো মনে পড়ে ঢোক গিলল শাওন। বলল, কিন্তু স্যার, এত কম সময়ে গার্লফ্রেন্ড? কথাটা সম্পূর্ণ করতে পারল না শাওন। মাঝপথেই নিজের ডান হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল আফতাব। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। বলল, আমি কোনো কিন্তু শুনতে চাইছি না। 3 দিনের মধ্যে গার্লফ্রেন্ড বানাবে, নয়তো এলাকা ছাড়বে। নাও, চয়েস ইজ ইয়োর। কথাটা বলেই আফতাব ধীর পায়ে এগিয়ে গেল শাওনের দিকে।
হাত বাড়িয়ে তার কলার থেকে ময়লা ঝাড়ার ভঙ্গি করলো। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে ভীষণ শান্ত কণ্ঠে বলল, নৈরিতার থেকে দূরে থাকবে। আমার জিনিসের দিকে হাত বাড়ালে সেই হাত কিন্তু আমি রাখি না, হয় কেটে নেই নয়তো থেতলে দেই। কিন্তু তোমার কপাল ভালো, সামনের নির্বাচন, তাই আপাতত এই কাটাকাটি মারামারি থেকে নিজেকে বিরত রেখেছি। তাই অপশন দিচ্ছি তোমাকে, এরপরও যদি আর বাড়তি একটা কথা শুনি তো তোমার হাত কিন্তু আর হাতের স্থানে থাকবে না। সাথে আমার বিরুদ্ধে যাতে মুখ খুলতে না পারো, এর জন্য জিহ্বাটাও হারাবে। শাওন চমকালো, থমকে গেল, ভীষণভাবে ভয় পেয়ে গেল সে। স্বার্থে আঘাত লাগলে এই রাজনৈতিক নেতারা যে সব করতে পারে তা সে জানে ভালোভাবেই। ভয়ের হৃৎপিণ্ডটা উচ্চগতিতে দৌড় শুরু করলো শাওনের। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকালো তার হাতের পানে। এই হাতটা আর থাকবে না ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল তার। নরিতা এই মেয়েটাকে তার ভালো লাগতো, তাই একটু একটু নিজে থেকে কথা বলার চেষ্টা করতো সে মেয়েটার সাথে। আর সেই বিষয়টা যে এই অবধি এসে পৌঁছাবে খুনাক্ষরেও টের পায়নি শাওন। আচ্ছা নরিতা আফতাবের কি হয়? তারা কি প্রেমিক প্রেমিকা? যদি তাই হয় তবে আফতাবে তো তাকে নিয়ে অনিরাপদ অনুভব করার কথা নয়। তার প্রেমিকাকে সে যাই বলবে তাই শোনার তো কথা। সে যাই হোক, তার এই বিষয়ে আর ভাবাভাবির দরকার নেই। নরিতা না ফেরাতেই গোল্লায় যাক সেই মেয়ে। নিজের জীবন নিয়ে আর ঝুঁকি নেওয়া যাবে না তার। তাকে এখন গার্লফ্রেন্ড খুঁজতে হবে। বাঁচতে হলে তার গার্লফ্রেন্ড চাই, আর তাও মাত্র 3 দিনের মধ্যে। শাওন ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আফতাবের পানে, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি 3 দিনের মধ্যে গার্লফ্রেন্ড বানাবো স্যার, আর কলেজে ঘোষণা করব। প্লিজ আমাকে মারবেন না প্লিজ। শাওনের কথায় হাসলো আফতাব আলতো করে, ছেলেটার গালে একটা থাপ্পড় মারলো, বলল, গুড বয়, এবার ভালোভাবে আমার কথা অনুযায়ী কাজ শুরু করো তাহলে। মুখে কিছু বলল না শাওন, শুধু মাথা ঝাঁকিয়ে বুঝালো সে করবে। আফতাব বাঁকা হাসলো, শাওনকে ছেড়ে দূরে সরে গেল মুহূর্তেই। নিজের চেয়ারে বসতে বসতে বলল, এখন তুমি আসতে পারো। আফতাবের কথাটা বলতে দেরি, তবে শাওনের চলে যেতে দেরি হয়নি মোটেও। সে যেন এই অনুমতিরই অপেক্ষাতেই ছিল এতক্ষণ। আফতাবের অনুমতি পেতেই সে দ্রুত বেরিয়ে গেল তার রুম থেকে। আফতাব বুঝলো সবটাই, তবে বলল না কিছুই, শুধু হাসলো ঠোঁট বাঁকিয়ে। শাওন অফিস রুম থেকে বের হতেই গলা শুকিয়ে হাঁক ছাড়লো। আফতাব বলল, সাইফ, সাইফ। আফতাবের কণ্ঠ শুনেই হুড়মুড়িয়ে দৌড়ে এলো সাইফ নামক ব্যক্তিটি। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, ভাই ডাকছিলেন? আফতাব তাকালো সাইফের পানে, ইতিউতি না করে হুট করে সে প্রশ্ন করলো, আমি কি দেখতে খারাপ? ভড়কে গেল সাইফ। আফতাব আবার কবে থেকে নিজের চেহারা নিয়ে চর্চা শুরু করলো। তাকে ডেকে কিনা জিজ্ঞেস করছে তার চেহারা খারাপ কিনা। মোটেই না, তাদের ভাই তো মাশাআল্লাহ রাজপুত্র। সাইফ ডানে বামে মাথা ঝাঁকালো, দ্রুত উত্তর দিল, বলল, কে বলেছে আপনি দেখতে খারাপ ভাই? আপনি দেখতে মহা সুন্দর, একজন রাজপুত্র। মাঝে মাঝে আমি নিজেই তো আপনার সৌন্দর্যের মুগ্ধ হই। সাইফের কথায় ভ্রু কুঁচকালো আফতাব সন্ধিয়ান কণ্ঠে বলল, তুই কি গে সাইফ? চমকে উঠল সাইফ। সে গে হতে যাবে কোন দুঃখে? সে অবশ্যই একজন পুরুষ মানুষ। কিন্তু আফতাব তাকে হঠাৎ এই কথা কেন বললো? একটু আগে আফতাবকে নিজের বলা কথাগুলো স্মরণে আসতে এসে বুঝলো আফতাবের মন রক্ষার্থে একটু বেশিই বলে ফেলেছে। তাই আফতাব হয়তো ভুল বুঝেছে তাকে। না না, আফতাবের এই ভুল ভাঙাতে হবে তাকে। নিজের পুরুষত্ব বাঁচাতে দ্রুত সাইফ মুখ খুললো, বলল, না না, আমি পুরুষ মানুষ ভাই। ওটা জাস্ট আপনার সৌন্দর্যটার বর্ণনা দিতে গিয়ে বলে ফেলেছি। আফতাব আর কিছুই বলল না এই প্রসঙ্গে। মনে তার অন্য প্রশ্ন, কিন্তু সে এই মুহূর্তে সেই প্রশ্ন করতে পারছে না সাইফকে। ইতস্তত লাগছে ভীষণ, কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। এই প্রথম কোনো কথা বলতে গিয়ে এতটা ইতস্তত অনুভব করছে আফতাব। কিন্তু কেন করছে সে এমন? সামান্য একটা প্রশ্নই তো নিজেকে ধাতস্থ করলো আফতাব। সারাদিন কত বড় বড় এবং শক্ত কাজ করে তখন কিছু হয় না, আর সেখানে আজ সামান্য একটা প্রশ্ন করতে এত ইতস্তত বোধ। অদ্ভুত ব্যাপার স্যাপার। লজ্জা লাগা উচিত তার। নিজের ব্যক্তিত্ব এত ঠুনকো কবে থেকে হলো তার? নিজের ভেতরকার সকল ইতস্তত বোধকে পাশে সরিয়ে রাখলো আফতাব। অতঃপর বলল, শোন সাইফ। সাইফ উৎসুক ভঙ্গিতে বলল, জি ভাই, জি। নড়ে চড়ে বসলো আফতাব। আমতা আমতা করে বলল, শ্যামবর্ণা গায়ের রং থেকে ফর্সা কিভাবে হওয়া যায়? আফতাবের প্রশ্নে অবাক হলো সাইফ। পাগল পাগল হয়ে গেল নাকি? আফতাব শেষ পর্যন্ত তাকে কিনা ফর্সা হওয়ার উপায় জিজ্ঞেস করছে। সে কি ঠিক শুনেছে নাকি ভুল?
অবিশ্বাস্য লাগছে সব। অবশ্য আফতাবের মুখে শুধু সে নয়, আর কেউই বিশ্বাস করবে না এই কথা। আফতাব সত্যিই কি ফর্সা হওয়া নিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলো? আর একটু নিশ্চিত হতে সাইফ আবার প্রশ্ন করলো। জি ভাই, ঠিক কি বলেন বুঝতে পারলাম না। সাইফের কথায় বেশ অপ্রস্তুত হয়ে পড়ল আফতাব। এত ইতস্তত বোধের পর একটা প্রশ্ন করলো সে, তাও মাথা মোটা ছেলেটা বুঝলো না। আমতা আমতা শুরু করলো আফতাব। বলল, কিছু না, যা তুই। দুপুর গড়িয়েছে, তবে আজ সূর্যের দেখা নেই আকাশে। চারিদিকে ঘন কালো মেঘে ছেয়ে গেছে, হয়তো বৃষ্টি নামবে একটু পরেই, আবার ভিজিয়ে দেবে সবুজ প্রকৃতিকে, কর্দমাক্ত করে তুলবে রাস্তাঘাট। নরিতা আলগোছে হেঁটে যাচ্ছে এই কলেজের পাশের রাস্তা ধরে। এখন বাড়ি ফিরবে সে। মাত্রই কলেজে ছুটি হয়েছে তার। মিতু আর নাদিয়া একটাও কলেজে আসেনি আজ। কলেজে যে আসবে না ভালো কথা, আগে থেকে কল করে জানিয়ে দিতে পারত নরিতাকে। তবে সেও আসতো না আজ। কেউ তাকে কল দেয়নি একটাও। একবারের জন্য জানায়নি আজ আসবে না তারা। ফলস্বরূপ একা একাই সব ক্লাসগুলো করতে হয়েছে তাকে। ভাবতে নরিতার মেজাজটা গরম হয়ে উঠেছে ভীষণ ভাবে। অবশ্য কলেজে এসে মিতু আর নাদিয়াকে না দেখে মেজাজ চটে গিয়েছিল তার। মনের মধ্যে দুই বান্ধবীকে অজস্র গালি দিতে দিতেই সামনের দিকে এগিয়ে যেতে লাগলো নরিতা। হঠাৎ করেই তার সম্মুখে এসে একটা ছাইরঙা গাড়ি ব্রেক কষলো দারুণ ভাবে। মনের মধ্যে দুই বান্ধবীকে অজস্র গালি দিতে দিতেই রাস্তার ধারের ফুটপাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো নরিতা। হঠাৎ করে তার সম্মুখে এসে একটা ছাইরঙা গাড়ি ব্রেক কষল দারুণ ভাবে। আকস্মিক হামলায় হকচকিয়ে গেল নরিতা। হৃদযন্ত্রটা যেন থেমে যাওয়ার উপক্রম। আর একটু হলেই সে প্রাণটা বেরিয়ে যেত, সোজা চলে যেত গাড়ির চাকার নিচে। বুকটা এখনো তার কেঁপেও যাচ্ছে অনবরত। বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো সে। অতঃপর তাকালো আশেপাশে। না, সে রাস্তার মধ্যে যায়নি তো, ফুটপাতেই আছে। তাহলে ভুলটা গাড়ি চালকের। সে রাস্তা রেখে ফুটপাতে চলে এসেছিল। নিজের অবস্থান পর্যবেক্ষণ করেই ফুঁসে উঠল নরিতা। তেড়ে গেল গাড়ির দিকে। আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়বে সে। মনের মধ্যে ক্রোধ চেপে গাড়ির পাশে দাঁড়িয়ে একটু ঝুঁকে গাড়ির গ্লাসে টোকা দিল সে। উদ্যত হলো মেয়েটা। তখনই খুলে গেল গাড়ির দরজাটা। চমকালো নরিতা। চকিত দৃষ্টিতে তাকালো সে গাড়ির ভেতরে। সাথে সাথে দৃশ্যমান হলো আফতাবের মুখশ্রী। নরিতা মনের মধ্যে চাপানো ক্রোধ যেন তরতর করে বেড়ে গেল আরো। তার মানে এই লোকটা একটু আগে তার উপর গাড়ি চালিয়ে দিতে চাইছিল, তাও ফুটপাতে নেমে। নিশ্চয় ইচ্ছা করে এ ধরনের কাণ্ড ঘটিয়েছে এই ভয়ঙ্কর লোকটা। নরিতা কটমট করে তাকালো আফতাবের পানে। দাঁতে দাঁত চেপে বলল, নির্বাচন রেখে এখন মানুষ খুন করার পরিকল্পনা শুরু করেছেন নাকি? আফতাব তাকালো নরিতার পানে। মেয়েটার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে সময় নষ্ট করতে চাইল না সে। এমনি তার হাতে সময় স্বল্প। একটু পরেই আবার ফিরতে হবে পার্টি অফিসে। কয়েকদিন পর নির্বাচন। বেশ ব্যস্ত সময় এই মুহূর্তে পার করছে সে। আবার এই মেয়েটাকেও এই মুহূর্তে ফেলে রাখতে পারছে না। নিজে প্রতিষ্ঠিত হয়ে আসবে বলে তো নিজের বড্ড শখের এই নারীকে ফেলে রেখেছিল সে। আর সেখানেই বাঁধল বিপত্তি। তার শখের নারীর মনে ধরল অন্য পুরুষকে। এও কি সহ্য করার মতো? পৃথিবীর কোনো মানুষই তার ভালোবাসার মানুষের পাশে সহ্য করতে পারে না অন্য কাউকে। তাহলে আফতাব কিভাবে পারবে? সে ছোটবেলা থেকেই এই মেয়েটাকে চোখে চোখে রেখেছে। সে সকাল খারাপ নজর থেকে বাঁচিয়ে রেখেছে। যখন তখন থেকে ভালোবাসা মানে বুঝেছে, তখন থেকে নিজের মনের মধ্যে খুব যতনে লালন করেছে সে এই মেয়েটিকে। অধীর আগ্রহে অপেক্ষা করেছে সেই মেয়েটির বড় হওয়ার। আর এই মেয়েটাই বড় হয়ে কি করলো? একবার নিজের বান্ধবীর সাথে তার প্রেম ঘটানোর ঘটকালি শুরু করলো। সেবার না হয় চড় থাপ্পড় দিয়ে আটকেছিল মেয়েটিকে, কিন্তু এবার কি করলো? এবার তো মেয়েটি একদম নিজের মনে ঠাঁই দিল অন্য পুরুষের নাম, যার জন্য এতগুলো বছর নিজেকে নিরাপদ দূরত্বে রেখে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, নিজেকে গোছানোর চেষ্টা করেছে। সেই মেয়ের মনেই কিনা আজ নেই সে। সেদিন এক থাপ্পড়ে নরিতার জ্বর উঠিয়ে দিয়ে তীব্র অপরাধ বোধে দূরে সরে গিয়েছিল আফতাব। সত্যি কি সে দূরে দূরে সরে গিয়েছিল? না, যায়নি, বরং সে সর্বদা ছিল এই মেয়েটির আশেপাশে। লুকিয়ে চুরিয়ে দেখেছে তাকে। মেয়েটির পেছনে নিজের লোক লাগিয়ে সর্বদা তার খোঁজ খবর রেখেছে। আজ কিনা সেই মেয়ের চোখে প্রকাশ পাচ্ছে অন্য কারোর জন্য দুর্বলতা। কথাগুলো ভারাক্রান্ত হলো আফতাবের হৃদয়ে। চোখ দুটো জ্বলে উঠল যন্ত্রণায়। তবুও নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, গাড়িতে ওঠো। আফতাবের কথায় ভ্রু কুঁচকালো নরিতা। বলল, আমি? আপনার গাড়িতে উঠতে যাব কোন দুঃখে?
শক্ত হলো আফতাবের মুখাবয়ব, গম্ভীর কণ্ঠে বলল। আমি উঠতে বলেছি তাই উঠবে। নরিতার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফতাবের পানে, বলল। মামুর বাড়ির আবদার নাকি? আপনি বলবেন আর আমি সুরসুর করে আপনার গাড়িতে উঠে যাব? হাস্যকর। দাঁতে দাঁত চাপলো আফতাব, শক্ত কণ্ঠে বলল। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি ওঠো গাড়িতে। আফতাবের কথার প্রেক্ষিতে কিছু বলার ভাষা খুঁজে পেল না নরিতা, তবে মনে মনে ক্রোধিত হলো ভীষণ। তীব্র রাগ নিয়ে সে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফতাবের পানে, অতঃপর নিঃশব্দে তার ছাইরঙা গাড়িটির পাশ কাটিয়ে পা বাড়ালো সামনের দিকে। সাথে সাথেই গর্জে উঠল আফতাব, হুমকির স্বরে বলল। তুমি হয়তো জেনে উঠতে পারোনি আফতাব জোয়ারদারের ক্ষমতা সম্পর্কে। আমার গাড়িতে না উঠে আর এক পা সামনে বাড়ালে সেই পা কিন্তু আমি কেটে দেব বলে দিলাম। আফতাবের হুমকিপূর্ণ বাণীতে থমকে গেল নরিতার চলমান পা জোড়া। ক্রোধে ফুঁসে উঠল সে, তার পা কাটবে? এত বড় সাহস এই অভদ্র লোকের! প্রথমে তার গায়ের উপর গাড়ি তুলে দিতে চেয়েছিল, আর এখন পা কাটার হুমকি দিচ্ছে। নরিতা তেড়ে এলো আফতাবের পানে, ক্রোধিত কণ্ঠে বলল। এই যে এই জর্দা সাহেব, কাকে হুমকি দিচ্ছেন আপনি? আমি ভয় পাই নাকি আপনাকে? এর মধ্যে কোনো দেশের প্রেসিডেন্ট গজিয়ে গেছেন আপনি যে ভয় পাবো? নরিতার কথায় ভ্রু কুঁচকে এলো আফতাবের, বেশ ভাব নিয়ে বলল। তুমি কি ভুলে গেছো আমার পরিচয়? আমি এবার এমপি নির্বাচনে মনোনয়ন পেয়েছি। ভুলে গেছো কি সে কথা? আফতাবের কথায় তাচ্ছিল্য হাসি হাসল নরিতা, ঠোঁট বাঁকিয়ে বলল। কেবল মনোনয়ন পেয়েছেন, এখনো ভোটে জিতে এমপি পদ লাভ করেনি। যদিও ভোটে জিতবেন কিনা সে বিষয়েও সন্দেহ আছে বেশ। আফতাব বুক ফুলালো, গর্বের সহিত বলল। আমি জিতবো এবার। মুখ বাঁকালো নরিতা, বলল। কিভাবে জিতবেন? রাতের আধারে ভোট চুরি করে? দাঁতে দাঁত চাপলো আফতাব, চিবিয়ে চিবিয়ে বলল। মোটেই না, জনগণের ভোটে জিতবো আমি। আবারও তাচ্ছিল্যের হাসি হাসলো নরিতা, বলল। হ্যাঁ হ্যাঁ, তা জানা আছে আমার। এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওই ফাও প্যাচাল শোনার মতো ইচ্ছে বা রুচি কোনোটাই নেই। চললাম আমি। নরিতার কথায় বাদ সাধলো আফতাব, আবারও বলল। গাড়িতে ওঠো। উঠবো না। কথাটা বলে সামনে পা বাড়ালো নরিতা। দু কদম এগিয়ে যেতেই ঝুপ করে বৃষ্টি নামলো, আকাশ কাঁপিয়ে ফোঁটা ফোঁটা পানি বিন্দু ঝরে পড়তে লাগলো নরিতার শরীরে। সাথে সাথে অট্টহাসিতে মেতে উঠল আফতাব, ঠোঁট বাঁকিয়ে বলল। এখন কি করবে? এখন তো সেই আমার গাড়িতেই উঠতে হবে। যাক, চলে এসো। আমি আবার ভীষণ উদার মনের মানুষ, কাউকে বিপদে ফেলে চলে যেতে পারি না একদম। নরিতা তাকালো আফতাবের পানে, ঠোঁট টেনে শয়তানি হাসি দিল একটা, অতঃপর ব্যাগ থেকে টেনে হিঁচড়ে বের করে আনলো একটা ছাতা। ছাতার ভাঁজ খুলে এক হাতে মাথার উপর ধরলো সেটা। ছাতার পৃষ্ঠে বৃষ্টির ফোঁটা আটকে গেল তৎক্ষণাৎ। চমৎকার হাসল নরিতা, আবারও এগিয়ে গেল আফতাবের পানে, ঠোঁট বাঁকিয়ে বলল। পৃথিবীর আর কারোর কাছে জনপ্রিয় জননেতা মিস্টার আফতাব জোয়ারদার কুপোকাত না হলেও নৈরিতার কাছে কিন্তু সে বরাবরই কুপোকাত। হতাশ হলো আফতাব, থম মেরে গেল তার হাস্যজ্জ্বল মুখখানা। মনে মনে ভাবলো, এই ছাতাকে আবিষ্কার করেছিল এই মুহূর্তে তাকে পেলে উদম কেলান কেলিয়ে বৃষ্টির মধ্যেই হাত পা বেঁধে শুয়ে রাখতো নির্ঘাত। বেটা মরে গিয়ে বেঁচে গেছে। নরিতা ভেঙচি কাটলো আফতাবের দিকে তাকিয়ে, অতঃপর হেলে দুলে হেঁটে চললো সামনের দিকে। আফতাব তাকালো সেদিকে, দৃষ্টি জোড়া হতাশায় ফুটে উঠল দারুণভাবে। বর্ষাকাল হলেও আজ আকাশটা বেশ পরিষ্কার, সূর্যটা উঠেছে সে ভোর সকালে। যদিও এখনো তার তেজ প্রকৃতিতে পুরোপুরি ছড়ায়নি, সে ছড়াবে কিভাবে? এখনো তো সকালেই গড়ায়নি। ঘড়ি কাঁটায় টিকটিক করে ধ্বনি তুলে জানান দিচ্ছে কেবল সকাল 8টা বেজেছে। জোয়ারদার বাড়ির সবারই খাবার টেবিলে বসে আছে সকালের খাবারের জন্য। খাবারও রাখা আছে সবার সামনে, শুধু মুখে তুলতে পারছে না কেউই। বাড়ির দুজন ছোট সদস্য অনিকা আর আয়ান বসে বসে মুখ চাওয়াচাই করছে একে অপরের। ক্ষুধার পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে তাদের। সামনে খাবার রাখা থাকার পরও মুখে তুলতে পারছে না তারা। এর থেকে কষ্টকর আর কি হতে পারে? বাড়ির ছোট সদস্য বলে তারা কিন্তু একদম ছোট নয়। আনিকা এবছর ইন্টার 2য় বর্ষে পড়ছে, আর আয়ান অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। টেবিলে শুদ্ধ সবাই বসে রয়েছে আফতাবের অপেক্ষায়। সে এখনো এসে পৌঁছায়নি খাবার টেবিলে। এদিকে তাদের বাবা রবিন সাহেবের কড়া আদেশ, দুপুর রাতে যে যখনই খাওয়া দাওয়া করুক না কেন সকালের খাবার সবার একসাথেই খেতে হবে। অবশ্য তাদের বাবাও নিজের করা নিয়ম রক্ষার্থে তাদের মতোই
সামনে খাবার সামনে নিয়ে বসে আছে, মুখে তুলছে না। আফতাবের মা জাকিয়া বেগম খাবার সামনে নিয়ে চুপচাপ বসে আছে খাবার টেবিলে, আর চোখে চোখে বারবার পর্যবেক্ষণ করছে স্বামীর ভাবমূর্তি। তার স্বামী যে বসে বসে ছেলের উপরে নিজের ক্রোধের পাহাড় গড়ছে তা সে বুঝতে পারছে ভালোভাবে। এমনও নয় যে আফতাব এখনো ঘুম থেকে ওঠেনি, সে ঘুম থেকে উঠেছে আরো আগে, জগিং করে ফিরেছে, অনেকক্ষণ হয়েছে। জাকিয়া বেগম ছেলের কক্ষে ওকে দিয়ে দেখিয়ে এসেছে একবার। আর এমনও নয় যে ছেলেটার বাবার বানানো এই নিয়ম জানে না, জানে সে সবটাই, কিন্তু ইচ্ছে করছে এমনটা। আসছে না খাবার টেবিলে। বাপ ছেলের মধ্যকার বেশ ঠান্ডা একটা যুদ্ধ চলে আসছে বেশ কয়েক বছর ধরেই। আর সে যুদ্ধের দরুনই বাপকে সকাল সকাল ডাগিয়ে দিতে ছেলের এই কারসাজি। মাঝে মাঝে জাকিয়া বেগম ভেবে পায় না বাপ ছেলের এই যুদ্ধ শেষ কবে হবে। অবশ্য বাপ ছেলের এই যুদ্ধের শুরুটা যুক্তিসঙ্গত একটা কারণ রয়েছে বটে। ভার্সিটি জীবনেই আফতাব কেমন যেন একটা ঝুঁকে পড়েছিল রাজনীতির দিকে, যেটা মেনে নিতে পারেনি রবিন সাহেব। সে চেয়েছিল তার ছেলে হবে ভদ্র, সুশীল, মার্জিত, খুব সুন্দরভাবে পড়াশোনা করে বেরিয়ে তার ব্যবসার হাল ধরবে। কিন্তু তার ছেলে করলো কি, তার মতামতের উপেক্ষা করে পা বাড়ালো রাজনীতির অঙ্গনে। ঠিক তখন থেকে সূত্রপাত হয়েছে বাপ ছেলের এই যুদ্ধের। তাদের যুদ্ধের ভুক্তভোগী হচ্ছে বাড়ির বাকি সবাই। জাকিয়া বেগম খাবার টেবিলে বসে চুপচাপ গালে হাত দিয়ে ভাবছিল বাপ ছেলের কথা। তার ভাবনার মধ্যে সিনা টান করে বেশ দাম্ভিকতার সাথে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আফতাব। খাবার টেবিলের চেয়ারে টেনে বের করে বসলো সেখানে। আশেপাশে কোথাও দৃষ্টিপাত না করে খাওয়া শুরু করলো নিজ মনে। ব্যাস, ফুঁসে উঠল রবিন সাহেব। আফতাবের কর্মকাণ্ডগুলো যেন আগুনে ঘি ঢেলার মতো কাজ করলো এই মুহূর্তে। গর্জে উঠল রবিন সাহেব জাকিয়া বেগমের পানে তাকিয়ে ক্রোধিত কণ্ঠে বললেন, জাকিয়া, এই সংসারের কর্তাকে? স্বামীর এহেন প্রশ্নে ভরকে গেলেন জাকিয়া বেগম। আনিকা আর আয়াতও থমকে গেল বাবার ক্রোধিত কণ্ঠস্বর শুনে। আফতাবকে খেতে দেখে কেবলই তারা হাত দিয়েছিল খাবারে, কিন্তু খাওয়া বোধ হয় আর হলো না। বড় ভাই আর বাবার যুদ্ধে বোধ হয় তাদের দুই ভাই বোনকে আজ অভুক্তই থাকতে হবে। আনিকা আর আয়াত অসহায় দৃষ্টিতে তাকালো একে অপরের পানে। আমতা আমতা শুরু করলেন তাদের মা। রবিন সাহেবের পানে তাকিয়ে বললেন, আপনি? রবিন সাহেব বুক ফুলালেন, সগৌরবে তাকালেন ছেলের পানে। ছেলেকে বুঝাতে চাইলেন সেই এই বাড়ির কর্তা, আর সে এখনো এই বাড়ির কর্তার আদেশ মানতে বাধ্য। কিন্তু দুর্ভাগ্যবশত তার ছেলে তার ওই গর্বিত মুখশ্রীর পানে তাকিয়েও দেখল না একবারও। সে তার মতো করে আশেপাশে না তাকিয়ে ভাবলেশহীনভাবে খেয়ে যাচ্ছে আপন মনে। অপমান বোধ করলেন রবিন সাহেব। ক্রোধে যেন মাতোয়ারা হয়ে উঠলেন ছেলের এমন আচরণে। ক্রোধিত কণ্ঠে বললেন, তোমার ছেলেকে বলে দিও জাকিয়া এই বাড়ির কর্তা, অর্থাৎ আমি এখনো বেঁচে আছি। এ বাড়িতে থাকতে হলে সে এখনো আমার কথা শুনতে বাধ্য। আর যদি মনে করে তোমার ছেলে আমার কথা শুনবে না, দাম দিবে না আমার কথার, তবে সে যেন আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। আফতাব রুটি ছিঁড়ে মুখে দিল। চিবোতে চিবোতে ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার স্বামীকেও বলে দিও মা, এই বাড়ি যেমন তার বাবার তেমনি এই বাড়ি আমারও বাবার। এই বাড়িতে তার ঠিক যতটুকু অধিকার আছে আমারও ঠিক ততটুকুই অধিকার আছে, সুতরাং সে আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলতে পারে না। ছেলের কথায় হতভম্ব রবিন সাহেব। কোথা থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলল তার ছেলে। এই ছেলের সাথে কথায় পারা আসলেই দায়, তবে এই দায় স্বীকার করতে নারাজ রবিন সাহেব। আফতাব যদি ছেলে হয়, সেও তার বাবা। আর কথায় হোক বা কাজে যুগ যুগ ধরে বাবারই জিতে এসেছে। মুখ বাঁকালো রবিন সাহেব, খাবার মুখে দিয়ে বলল, তোমার ছেলেকে জিজ্ঞেস করো তো জাকিয়া, সে কি এমপি পদে নির্বাচনে দাঁড়িয়েই নিজেকে মন্ত্রী ভাবতে শুরু করেছে নাকি? জাকিয়া বেগম হতাশ হয়ে তাকালেন স্বামীর পানে। এটা যেন এবারের রোজকার নিয়ম। বাপ ছেলের এই যুদ্ধে বরাবরই বার্তাবাহকের ডাকটা যেন তিনি পান। যেমন বাপ তেমনি তার ছেলে, দুজনই এক গুয়ে হতাশার নিঃশ্বাস ফেললেন। জাকিয়া বেগম বললেন, তোমাদের বাপ ছেলের ব্যাপার তোমরা বুঝে নাও, বারবার আমাকে বার্তাবাহক হিসাবে ব্যবহার করছো কেন? সামনাসামনি বসে আছো, নিজেরা নিজেদের মধ্যে কথা না বলে আমাকে টানছো কেন?
রবিন সাহেব নড়ে চড়ে বসলেন কিছুটা। ছেলের সঙ্গে তার কথা বলা প্রয়োজন। দিন দিন ছেলেটা বেয়ারা হয়ে যাচ্ছে, বয়সটাও থেমে নেই। বয়স গড়াতে গড়াতে প্রায় 28-এর কোঠায় ছাড়িয়ে যাচ্ছে। এখন ছেলেকে একটা বিয়ে করানো দরকার। সে তো এই বেয়ারা ছেলেকে আর ঠিক করতে পারেনি, আর পারবে বলেও মনে হচ্ছে না। এখন বউ এসে যদি ঠিক করতে পারে। রবিন সাহেব তাকালেন ছেলের পানে, থমথমে কণ্ঠে বললেন, বিয়ে শাদী নিয়ে কি ভাবছো? বয়স তো থেমে নেই। আফতাব খেতে খেতে উত্তর দিল, একবার এমপি পদটা পাই, তারপর বউ ঘরে তুলবো ভেবেছি। ততদিনে তোমার চুল দাড়িতে পাক ধরে যাবে, কেউ আর মেয়ে দিতে চাইবে না। আফতাব শীতল দৃষ্টিতে তাকালো বাবার পানে, সরাসরি বলল, আর কারো দিতে হবে না, তোমার বন্ধুর মেয়েকে দিলেই হবে। তোমার বন্ধুকে বলে দিও মেয়েকে আমার জন্য বাঁচিয়ে রাখতে। আফতাবের সহজ সরল স্বীকারোক্তি, তবে তার এই কণ্ঠ নিষ্কৃত প্রতিটা শব্দ যেন বিস্ফোরণ ঘটালো। খাবার টেবিল উপস্থিত সকলের মধ্যে আনিকা আর আয়ান হতবাক নয়নে তাকাচ্ছে একে অপরের পানে। শেষ পর্যন্ত কিনা এই ছেলেও তাদের ভাইয়ের মনে এক থাপ্পড়ে যার জ্বর উঠিয়ে দিয়েছিল, তাকে বিয়ে করার জন্যই কিনা বসে আছে তাদের শ্রদ্ধেয় বড় ভাই। এতক্ষণ পেটে ক্ষুধা ছিল, কিন্তু খেতে পারছিল না বাপ ছেলের যুদ্ধে। আর এবার তো আফতাবের কথাতেই পেট ভরে গেছে মনে হচ্ছে। আফতাবের এহেন কথায় তার এতটাই আশ্চর্যান্বিত যে পেটে ক্ষুধা আর যেন অনুভবই হচ্ছে না। এ কেমন কথা? জাকিয়া বেগমও বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের পানে। এতদিন ধরে ছেলেকে বিয়ে করার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে সে, আর তার ছেলে কিনা বসে আছে নয়িতাকে বিয়ে করার উদ্দেশ্যে। রবিন সাহেব যেন বিমূঢ় স্তব্ধ। যদিও সে ছেলের কথা ভিতরে ভিতরে তিনি খুশি হয়েছেন ভীষণ। এই জীবনে এই প্রথম ছেলের কোনো সিদ্ধান্তে খুশি হয়েছেন তিনি। তবে ছেলের সম্মুখে যে এ বিষয়ে নিজের খুশি হওয়া বা সায় আছে তা প্রকাশ করতে অনিচ্ছুক তিনি। ছেলের সাথে যে তার যুদ্ধ, সেই যুদ্ধকে জলাঞ্জলি দিয়ে এত সহজে তিনি মেনে নেবেন নাকি সবটা? না, কখনো না। চটে যাওয়ার ভান ধরলেন রবিন সাহেব, কণ্ঠে কিছুটা ক্রোধ এঁটে বললেন, বললেই তো আর হলো না। আমার বন্ধু রমন ফুলের মতো মেয়েকে কিছুতেই আমি তোমার মতো একটা গুন্ডার সাথে বিয়ে দিতে দেব না, কখনোই না। আফতাবের খাবার খাওয়া শেষ ততক্ষণে সামনের প্লেটটা ঠেলে উঠে দাঁড়ালো সে। মুখ মুছতে মুছতে ঠান্ডা কণ্ঠে বলল, তুলে নিয়ে আসবো তাহলে। আফতাবের ঠান্ডা হুমকিতে আবারও হতবাক হলো সবাই। রবিন সাহেব নড়ে চড়ে বসলেন, কিছুটা বললেন, সারা দিন মারবো, পেটাবো, তুলে আনবো, খুন করব, এসব গুন্ডামি ছাড়া কি তোমার মাথায় আর কিছুই আসে না নাকি? আফতাব উত্তর দিল না কোনো, শুধুমাত্র একবার বাবার পানে তাকিয়ে তার করা প্রশ্নকে উপেক্ষা করে সে বেরিয়ে গেল বাড়ির বাইরে। প্রতিদিন ছেলের এমন কাণ্ডে চটে গেলেও আজ আর চটল না রবিন সাহেব। আজ ছেলের সিদ্ধান্তে বেজায় খুশি তিনি। যদিও তার আর নীরব সাহেবের বন্ধুত্বে ধরে রাখার জন্য একথা তিনি আগেই ভেবে রেখেছিলেন, তবে ছেলের একরোখা স্বভাবের কারণে সাহস করে ঠিক কথাটা বলে উঠতে পারেননি। তবে আজ যখন ছেলে নিজে থেকেই বলল, তখন তো আর দেরি করা যাবে না একদমই। পাছে ছেলের মত যদি আবার পরিবর্তন হয়ে যায়। দুপুরে তীক্ষ্ণ রৌদ্র, সকাল থেকে একটানা 2 ঘন্টা বৃষ্টি থাকলেও এখন বৃষ্টি নেই মোটেই। সূর্যটা মাথার উপর নেচে নেচে আলো দিয়ে যাচ্ছে তীব্রভাবে। বৃষ্টি না থাকলেও অনেকক্ষণ বৃষ্টির দরুন চারদিকে একটা ভেজা ভেজা ভাব রয়েছে। এই বৃষ্টি কাদার মধ্যেও দৌড়ে ঝাঁপিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে আফতাব আর তার সঙ্গীরা। যদিও সে শুধু একা নয়, অন্য অন্য রাজনৈতিক দলের সদস্যরাও এই বর্ষাকে গায়ে মেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন দারুণভাবে। সেখানে আফতাব কেন পিছিয়ে থাকবে? সারাদিন এখানে ওখানে দৌড়ে ঝাঁপিয়ে বেশ ক্লান্ত অনুভব করছে আফতাব। তাছাড়া দুপুরে কিছু খাওয়াও হয়নি। সাইফ বুঝলো আফতাবের ক্লান্তিটা, তার দিকে তাকিয়ে বলল, ভাই সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলুন খেয়ে নেবেন আগে কিছু। আফতাবও না করলো না আর। তারক পেটে ক্ষুধার অনুভব হচ্ছে বেশ অনেকক্ষণ আগে থেকেই। এখন যেন আর না খেলেই নয়। আফতাব আর তার কিছু বিশ্বস্ত সঙ্গীরা ঢুকলো সামনের একটা রেস্টুরেন্টে ঢোকার মুখেই একটা টেবিলে দখল করে বসে গেছে সবাই। চেয়ারে বসে গা এলিয়ে দিল আফতাব। গলা উঁচিয়ে ওয়েটারকে ডাক দিয়ে প্রশ্ন করলো খাবারের অর্ডার। ওয়েটার খুব নম্র কণ্ঠে বলল, খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে স্যার, দয়া করে একটু ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন। ওয়েটারের নম্র কথার প্রেক্ষিতে আফতাব আর তেমন কথা বাড়ালো না। সাইফ এবং অন্যদের সাথে নির্বাচনী প্রচারণা আলোচনায় মত্ত হলো সে।
যেভাবেই হোক বোটে তাকে জিততেই হবে। অনেক কাঠখড় পুড়িয়ে এ পর্যন্ত এসেছে সে। এত সহজে তো আর এতদিনের এত চেষ্টা পরিশ্রমকে বিফলে যেতে দিবে না সে। দলের সঙ্গীদের সাথে নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা করতে করতেই হঠাৎ আফতাবের কর্ণগহ্বরে এসে বাড়ি খেলো পরিচিত এক রমণীর হাসির ঝংকার। অবাক হলো সে, কিন্তু এই বিকেলের দিকে সে এদিকে আসবে কি করতে? তাছাড়া তার প্রিয় সেই রমণীর পিছনে যে তার সার্বক্ষণিক বডিগার্ডের মতো লোক লাগানো আছে, তারাও তো এ ব্যাপারে কিছু জানায়নি তাকে। প্রথমে মনে ভুল ভেবে বিষয়টা উড়িয়ে দিল আফতাব, কিন্তু পরক্ষণে আবারও সেই হাসির ধ্বনি এসে আঘাত করলো তার কর্ণকুহরে। না, এবার তো আর ফেলে রাখা যাচ্ছে না বিষয়টা। আফতাব ঘাড় ঘুরিয়ে তাকালো, এদিক ওদিক খোঁজার চেষ্টা করলো কাঙ্ক্ষিত রমণীকে। সম্পূর্ণ রেস্টুরেন্টে চোখ বুলাতে বুলাতে হঠাৎ করে তার চোখ আটকে গেল তার টেবিল থেকে 3 টেবিল পরের টেবিলের দিকে। চমকে উঠল আফতাব। হ্যাঁ, নৈরিতাই তো বসে আছে ওই টেবিলে। তবে নৈরিতা একা নয়, ওই টেবিলে তার সাথে বসে আছে আর একটা মেয়ে এবং একটা ছেলে। নৈরিতার পাশে বসে থাকা মেয়েটা তেমন কথা না বললেও নৈরিতা বেশ হেসে হেসে কথা বলছে ছেলেটার সাথে। ছেলেটাও আবার কি যেন বলছে আর দাঁত কেলিয়ে হেসে যাচ্ছে। আফতাব সেদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো নৈরিতা এবং ওই ছেলেটাকে। তাদের কথোপকথন সম্পূর্ণ কানে না এলেও ছেলেটার সাথে যে নৈরিতার একটা হাস্যরসাত্মক সম্পর্ক রয়েছে তা স্পষ্ট। মেয়েটার মুখে যেন হাসি ধরছেই না, কি এমন কথা বলছে তারা। কিন্তু এই বিষয়ে নৈরিতার পিছনে আফতাবের রাখা বডিগার্ডরা তাকে খবর কেন দিল না? নৈরিতার বিষয়ে সকল খুঁটিনাটি কথা জানানোর নির্দেশ ছিল তাদের উপর, কিন্তু তারা তাদের দায়িত্ব হেলা করেছে। ভাবতেই আফতাবের চোয়াল শক্ত হলো, মুখশ্রীতে ভেসে উঠল কাঠিন্যতা। এই বডিগার্ডগুলোর দায়িত্বের হেলার কারণেই নৈরিতা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল ওই শাওন নামক পুরুষের উপর। যেভাবে হোক শাওনকে হুমকি ধামকি দিয়ে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছে সে। এরপর বারবার ওই বডিগার্ডদের সতর্ক করে দিয়েছিল আফতাব যে নৈরিতার আশেপাশে যেন কোনো পুরুষ ঘেঁষতে না পারে। সেই পুরুষ তো ঘেঁষলই, আর বডিগার্ডরাও তাকে কোনো খবর দিল না। সব বেঈমান, সব খারাপ। আজ এক একটাকে বেঁধে পেটাবে, তাতে কোনো ভুল নেই। মাসে বেতন নেওয়ার সময় তো ঠিক নেয়, এদিকে কাজের বেলায় কাজ কলা। তীব্র রাগে হাতের তালু মুষ্টিবদ্ধ করলো সে। বিড়বিড়িয়ে বলল, বাহ, কতগুলো বডিগার্ড রেখেছি, একটাকে দিয়েও কাজ হয় না। এরা যা শুরু করেছে তাতে বিয়ের আগেই আমাকে বউছাড়া করবে। আর যদি প্রত্যেকটাকে একটা উচিত শিক্ষা না দিয়েছি না, তবে আমার নামও আফতাব জোয়ারদার না। আফতাবের কোনো সাড়া শব্দ না পেয়ে তার পানে ফিরে তাকালো সাইফ। হুট করে ভাইয়ের চোখে ক্রোধ দেখে আটকে উঠল সে। ভাইয়ের আবার কি হলো? একটু আগেও তো সব ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ কি হলো যে এতটা রেগে গেল? আফতাবের দৃষ্টি অনুসরণ করে সে তাকালো সামনের দিকে। নজরে পড়লো একটা টেবিলে 2টা মেয়ে এবং একটা ছেলেকে। তবে এখানে রেগে যাওয়ার মতো ঠিক কি রয়েছে তাই বোধগম্য হলো না সাইফের। সে বিষয়টা বোঝার জন্য কতক্ষণ তাকালো ভাইয়ের পানে আর কতক্ষণ ওই টেবিলের পানে, কিন্তু বুঝলো না কিছুই। আর এই মুহূর্তে ভাইকেও জিজ্ঞেস করা যাবে না কিছুই, তাহলে ভাইয়ের রসানলে পড়তে হবে তাকে নির্ঘাত। সাইফ আবারও তাকালো নৈরিতাদের টেবিলের পানে। ঠিক তখনই তার পাশে থেকে উঠে দাঁড়ালো আফতাব। তীব্র ক্রোধ নিয়ে ধূপধাপ পা ফেলে হাঁটা ধরলো সামনের নৈরিতাদের টেবিলের দিকে। নৈরিতা মিতু আর তার পাশে বসা যুবক আরিফ কথা বলছিল। এক মনে তার হাসাহাসি করছিল কিছু একটা নিয়ে। আশেপাশে কি ঘটছে বা হচ্ছে সেদিকে তাদের হুঁশ ছিল না বিন্দু পরিমাণে। তাদের বেহুশ কথোপকথনের মাঝে নৈরিতার পাশেই খালি স্থানে ধূপ করে বসে পড়ল কেউ। চমকে উঠল তিনজনই। নৈরিতার চকিত দৃষ্টিতে তাকালো পাশ ফিরে। আফতাবের গম্ভীর চেহারাখানা দৃশ্যমান হলো তার সম্মুখে। হঠাৎ এই সময়ে আফতাবকে এখানে দেখে ভ্রু কুঁচকে এলো তার। এই আবার এখানে কেন? মৃদু মুখ লুকানোর জায়গা পেল না যেন। আফতাবকে দেখে তার মনে পড়লো পুরনো পাগলামির কথা। সাথে সাথেই অন্তরাত্মা কেঁপে উঠল তার। ভয়ার্ত দৃষ্টিতে পাশ ফিরে এক নজর দেখলো আরিফ নামক ছেলেটির মুখশ্রী। ছেলেটা তার প্রেমিক পুরুষ। সে ভীষণ ভালোবাসে এই পুরুষকে, তাই তো তাকে হারিয়ে ফেলার ভয়ে আড়ষ্ট হয়ে থাকে সর্বক্ষণ। সেই যে প্রেমপত্র দিয়ে একটা অপমানের মুখোমুখি হয়েছিল সে, তারপর আর আফতাবের মুখোমুখি হয়নি সে। আজ হঠাৎ আবারও আফতাবের মুখোমুখি, তাও কখন যখন বয়ফ্রেন্ড নিয়ে, তাও আরিফ যখন সামনে।
আফতাব এখন যদি আরিফের সামনে তাকে বলে কিছু তখন কি হবে? এই ভরা রেস্টুরেন্টে তো তার মান ইজ্জত নিয়েও টানাটানি লেগে যাবে। মিতু তার পাশে ছোট হাত ব্যাগটা হাতে নিল, সেটা নাড়িয়ে চাড়িয়ে কৌশলে নিজের মুখখানা আড়াল করতে করতে ব্যস্ত হয়ে পড়ল। আরিফ ছেলেটাও আফতাবকে দেখে চমকেছে বেশ, এত বড় একজন নেতা তাও হুট করে তাদের সামনেই, অবশ্যই অবাক কথা বিষয় তাই না? বিগত কিছুদিনের নির্বাচনী প্রচারণায় টিভিতে আফতাবকে দেখেছে সে অনেকবারই। তাছাড়া চারিদিকে আফতাবের যে পরিমাণ পোস্টার লাগানো, তাতে একটা বাচ্চাও তাকে দেখলে চিনতে যাবে এখন। আরিফ কিছুটা অবাক সুরেই আফতাবকে বলল। আফতাব এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তার পানেই। হুট করে আরিফের প্রশ্নের প্রেক্ষিতে থমথমে কণ্ঠে এসে উত্তর দিল, কেন বিরক্ত করলাম নাকি? ঠোঁট টেনে অপ্রস্তুত হাসলো আরিফ, বলল, আরে না না, কি যে বলেন স্যার আপনি। আরিফের কথার সম্পূর্ণ আর হতে দিল না নরিতা, তবে তার আগে তেতে উঠল সে, ঝাঁঝালো কণ্ঠে বলল, অবশ্যই বিরক্ত করেছেন আপনি। আপনার কি কাজ বাজ নেই কোনো? নির্বাচনের এত কাজ ছেড়ে রেস্টুরেন্টে কি করছেন? আফতাব ঘাড় কাত করে তাকালো নরিতার পানে, গম্ভীর কণ্ঠে বলল, তোমার কাজ নেই? তুমি এখানে কি করছো এই সময়ে? আঙ্কেল জানে যে তার মেয়ে বান্ধবী আর কোন দেশি কোন ছেলের সাথে এই সময়ে রেস্টুরেন্টে বসে আছে, আবার দাঁত কেলিয়ে কেলিয়ে কথা বলছে? নরিতা দাঁতে দাঁত চাপলো, শুধু উত্তর দিল না কোনো। এখন কি বলতে আবার কি বলে ফেলবে পরে দেখা যাবে। এই মিতু আর তার বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে আসার ঘটনা এই বেটা তার বাবার কানে তুলে দিয়েছে, পরে আবার বাবার 100 প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। নিজে তো বয়ফ্রেন্ড নেই, এখন বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে ঝামেলায় পড়তে হবে দারুণ ভাবে। এই বদলোকে বিশ্বাস নেই কোনো, তাই এই মুহূর্তে নিজের চুপ থাকাটাই মনে করছে নরিতাকে আফতাবের মতো এত বড় একজন নেতার সাথে তর্ক করতে দেখে কিছুটা চমকে গেল আরিফ। মিতুর দিকে একটু এগিয়ে গা ঘেঁষে বসলো, তার ফিসফিসিয়ে বলল। মিতু ফিসফিস করে উত্তর দিল, হ্যাঁ, সম্পর্কে আফতাব জোয়ারদার নৈরিতর ভাই হয়। আফতাব শুনল না কথাটা। ভাই শব্দটা তীব্র বেগে আঘাত করলো তার কর্ণকুহরে। ভাই? সে নরিতার কোন জন্মের ভাই? শত্রুর মতো তার নামে এসব কি চড়াচ্ছে জনগণ? পরে নরিতাকে বিয়ে করার পর দেখা যাবে জনগণ তাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে এমপি আফতাব জোয়ারদার তো শেষে ভাইয়া থেকে ছাইয়া হয়ে গেল। নরিতার দিকে থেকে দৃষ্টি সরিয়ে আফতাব তাকালো মিতুর পানে রাশভারী কণ্ঠে, বলল, আমি কোনো কালেই নরিতার কোনো ধরনের ভাই ছিলাম না। কথাটা বলেই থামলো আফতাব, চোখ ছোট ছোট করে তাকালো মিতুর পানে, সন্ধিহান কণ্ঠে বলল, এক মিনিট, তুমি সেই? আফতাবের কথাটা শেষ হওয়ার আগেই তার মুখের কথা যেন এক প্রকার ছিনিয়ে নিল মিতু। জোরপূর্বক হেসে বলল, আমি মিতু, নৈরিতার বান্ধবী, আর ইনি আরিফ, আমার বয়ফ্রেন্ড। আরিফ মিতুর বয়ফ্রেন্ড? কথাটা শুনে আর কথা বাড়ালো না আফতাব, সাথে মনে মনে একটু স্বস্তিও পেল। এটা ভেবে যে এই ছেলেটা নরিতার সাথে বা তার জন্য আসেনি, এই ছেলে অন্য নারীর প্রেমিক। তবুও মনের কোণের চরম হিংসাটা দমাতে পারল না আফতাব। তার প্রেয়সী কেন অন্যের বয়ফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলবে? কই, তার সাথে তো কখনো একটু হেসে কথা বলেনি। তার সাথেই এখন কথা বলে তখনই মনে হয় যেন গলা থেকে তার দিকে গুলি বর্ষণ করছে। আফতাব একবার তাকালো সবার পানে, অতঃপর বলল, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছো ভালো কথা, সেখানে বান্ধবীর কাজ কি? 5 মিনিট সময় দিচ্ছি তোমাদের, এর মধ্যে কেটে পড়ো এখান থেকে। আর নৈরিতা? কথাটা বলেই আফতাব তাকালো মেয়েটার পানে, কিছুটা শান্ত কণ্ঠে বলল, তুমি বাইরে অপেক্ষা করো, তোমাকে আমি পৌঁছে দেব। আফতাবের দিকে কেটে পড়ার আদেশ পেতেই মিতু আর আরিফ কেটে পড়ল নিমেষেই। বান্ধবীর জন্য অপেক্ষা করলো না একটুও। নরিতা টেবিলে বসে তাকালো তার বান্ধবী আর বান্ধবীর প্রেমিকের পানে, দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, সব বেইমান, রং। আফতাব একটু নড়ে চড়ে বসলো, গা এলিয়ে দিল চেয়ারে, শান্ত কণ্ঠে বলল, শুধু আমি ছাড়া। টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো নরিতা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল, আপনি তো বড় বেইমান, সাথে গুন্ডা, নির্লজ্জ, অসভ্য। আফতাব তাকালো নরিতার পানে, মুখ্য পানে, শান্ত কণ্ঠে বলল, যেগুলো বললে এর একটাও আমি নই, তবে বেইমান বাদ দিয়ে বাকিগুলো হওয়ার ভীষণ
ইচ্ছে আছে আমার। নৈরিতা কটমট করে তাকালো আফতাবের পানে, বলল, পথ ছাড়ুন, বাড়ি যাব আমি। আফতাব উঠে দাঁড়ালো, ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ চলো, তোমাকে পৌঁছে দিয়ে আবার নির্বাচনী প্রচারণায় যেতে হবে। আমাকে আপনার পৌঁছে দিতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আফতাব শুনল না নৈরিতার কথা, সামনে হাঁটতে হাঁটতেই বলল, আমি তোমার কাছে জানতে চাইনি তুমি একা যেতে পারবে না কি পারবে না। আমি তোমাকে বলেছি পৌঁছে দেব, ব্যাস আমি পৌঁছে দিব। নৈরিতা কিছু বলতে চাইল, কিন্তু তার আগে আফতাব গিয়ে দাঁড়ালো তার সাঙ্গপাঙ্গদের সম্মুখে, যাদের সাথে এসেছিল সে, সাইফ সহ সকলে এতক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আফতাবের পানে। ওয়েটার অনেকক্ষণ আগে খাবার দিয়ে গেলেও যেন খাবার খেতে ভুলে গেছে তারা। খাবে কিভাবে চোখের সামনে? যদি এমন একটা বিস্ময়কর ঘটনা ঘটে তাহলে ভুলে যাওয়ারই কথা। যেখানে তারা আফতাবকে সচরাচর মেয়েদের সাথে কথা বলতেই দেখে না, সেখানে আফতাব নিজেই একটা মেয়ের পাশে গিয়ে বসেছে। এটা কি কম আশ্চর্যজনক ঘটনা? যদিও তাদের কথোপকথন শুনতে পারেনি তারা এখান থেকে, তবে বেশ বুঝতে পারছে আফতাবের মাথায় চলছে কিছু একটা। আফতাব এসে দাঁড়ালো সাইফদের সামনে, বলল, বিল দিয়ে যাচ্ছি, তোরা খেয়ে উত্তর পাড়ার বস্তির সামনে চলে যাস, আমি ওখানেই আসবো। সাইফ চিন্তিত হলো আফতাবকে নিয়ে, চিন্তিত সুরেই বলল, আপনি খাবেন না ভাই? সেই সকাল থেকে তো এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে করতে তেমন কিছু খাওয়া হয়নি আপনার। তোরা খেয়ে নে, আমি পরে খাবো। আফতাবের কথা শুনে তার সাথে আসা দলের আরেকজন সদস্য রিফাত বলল, তাহলে ভাই আমরাও পরে খাবো, আপনি এখনো খাননি কিছুই, সেখানে আমরা পেট পুরে খাই কিভাবে? বেশি কথা বলিস না, খেয়ে উত্তর পাড়ায় অপেক্ষা করিস। আফতাবের পিছু পিছু এসে দাঁড়িয়েছিল নৈরিতাও। এতক্ষণ সে শুনছিল তাদের সকল কথোপকথন। সকাল থেকে আফতাব কিছু খায়নি শুনে একটু মায়া হলো তার। মেয়েদের মন এমনিতেও একটু নরম থাকে। নৈরিতা তাকালো আফতাবের মুখপানে, বলল, আপনি খেয়ে নিন, আমি একাই চলে যেতে পারবো। তোমাকে এত কথা কে বলতে বলেছে? আমি পরে খেয়ে নেব, আগে তোমাকে পৌঁছে দিয়ে আসি। নৈরিতা বুঝলো এ বান্দা একরোখা স্বভাবের। যখন সে একবার বলেছে তাকে পৌঁছে দেবে, তখন পৌঁছে দেবেই, তা এখন দিক আর পরে। এদিকে বিকাল হয়েছে প্রায়, আর লোকটা খায়নি কিছুই। নৈরিতা এবার ভালোভাবে তাকালো আফতাবের মুখপানে। কেমন শুকিয়ে গেছে মুখটা, চোখে মুখে ক্লান্তি ভাব স্পষ্ট। তপ্ত নিঃশ্বাস ফেলল নৈরিতা, বলল, আমি বসছি, আপনি খেয়ে নিন। নৈরিতার কথায় পুলকিত হলো আফতাব। মেয়েটার থেকে এই মুহূর্তে এতটাও আশা করেনি সে। ভাগ্য দেবতা যখন নিজে থেকে এসে তার কাছে ধরা দিল, তখন তাকে পায়ে ঠেলা ঠিক হবে না কিছুতেই। নৈরিতাও ততক্ষণে বসে পড়েছে একটা ফাঁকা টেবিলে। আফতাব তার জন্য নির্ধারিত প্লেটটি হাতে নিল, তার দলের ছেলেদের দিকে তাকিয়ে বলল, আমি ওই টেবিলে যাচ্ছি, তোরা এখানে খেয়ে নে। এতক্ষণে সকল ঘটনা পর্যবেক্ষণ করে সকলের মনেই একটা প্রশ্ন বাসা বেঁধেছে, তার মেয়েটিকে কি, তার পরিচয়, যার জন্য আফতাব তার স্বভাব বিরুদ্ধ কাজ করছে একের পর এক। তবে সাহস করে তারা ঠিক করতে পারছে না আফতাবকে প্রশ্নটা। এদিকে আফতাবের আচরণে কৌতূহল বেরিয়ে যাচ্ছে ক্রমে। শেষে নিজেদের কৌতূহল আর দমন করতে না পেরে সে প্রশ্ন করেই বসল, ভাই মেয়েটিকে? আফতাব ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো নরিতার মুখপানে, ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটিয়ে বলল, তোদের ভাবি। আফতাবের সহজ সরল স্বীকারোক্তি যেন বিস্ফোরণ ঘটালো সকলের মধ্যে। বিস্ময় আজ প্রাণ যায় যায় অবস্থা। তাদের ভাই প্রেম করছে এটাও সম্ভব কোনোদিন? তার মতো বদরাগী বদমেজাজি একরোখা স্বভাবের পুরুষের দ্বারাও প্রেম সম্ভব? আর মেয়েটাও টিকে গেছে আফতাব নামক ভয়ানক মানুষের সাথে। তার থেকেও বড় বিস্ময়কর ঘটনা, আফতাব লজ্জা পাচ্ছে যা তাদের কাছে বিরল। এত বছর আফতাবের সাথে কাজ করছে তারা, অথচ আফতাবের মুখশ্রীতে লজ্জালো ভাব দেখেনি কখনো। উপস্থিত সকলে বিস্ফোরিত দৃষ্টিতে একবার তাকালো আফতাবের পানে, আরেকবার তাকালো নৈরিতার পানে। নৈরিতার দিকে সকল চোখে বড় বড় করে তাকাতেই চাঁদের চাপা সরে থমকে উঠল আফতাব, বলল, এই আমার বউয়ের দিকে ওভাবে তাকাবি না বলে একদম চোখ গেলে দেব কিন্তু।
দ্রুতই নরিতার দিকে থেকে নজর সরিয়ে নিল সকলে। সত্যি সত্যি যদি আফতাব গেলে দেয় তাদের চোখ, এই লোককে বিশ্বাস নেই কোনো। তবে আফতাবের আজকে সকল কথোপকথন বা তার জীবনে কোনো নারীর অস্তিত্ব যেন কৌতূহল করে তুলেছে দলের সকলকে। নিজেদের ছাপিয়ে রাখতে চাইলেও ছাপিয়ে রাখতে পারছে না কেউই। সাইফ কিছু বলার জন্যই উসখুস করছে, কিন্তু আফতাবের ভয়ে বলতে পারছে না কিছুই। আফতাব বুঝলো সবটা, তবে বলল না কিছুই। মৃদু হেসে খাবার নিয়ে গিয়ে বসলো নরিতার টেবিলে। সাথে সাথেই গুজর গুজর করে কথা শুরু হয়ে গেল সাইফদের মধ্যে। বিকাল গড়িয়ে রাতে দেখা মিলেছে। অন্ধকার ঘনিয়ে চারিদিকে ব্যস্ত নগরীটি আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম আলোর ঝলকানিতে। চারদিকে লাল নীল আলোর খেলায় মেতে উঠেছে যেন। আফতাব মাত্রই তার নির্বাচনী প্রচারণা চালিয়ে ফিরেছে তার অফিস কক্ষে বেশ প্রবেশ করেছে। সারাদিন দৌড়ঝাঁপে ক্লান্ত দেহটা এলিয়ে দিল সে চেয়ারে। এসিটাও অন করে দিয়েছে, কিন্তু মনে যে তার শান্তি নেই। টাকা দিয়ে হবু বউয়ের পেছনে বডিগার্ড লাগিয়েছিল সে, তারা কিনা কাজ না করে তাকে বিয়ের আগেই বউ ছাড়া করার পরিকল্পনা করেছিল। বডিগার্ডের কাজে নিয়োজিত ছেলে দুটোকে সে আগেই বলে দিয়েছিল যে নরিতার প্রতি সেকেন্ডের খবর দিতে, তারা তা করলো না। চোয়াল শক্ত হয়ে এলো আফতাবের। ক্রোধে লাল বর্ণ ধারণ করল চক্ষুদয়, কপালের রগগুলো নীলচে বর্ণ ধারণ করে দৃশ্যমান হয়ে উঠল যেন। প্রত্যেকটা আজকে দেখে নেবে সে। এত বড় সাহস, ওর দেওয়া কাজে গাফিলতি করে, তাও কিনা নরিতা সংক্রান্ত। আফতাবের ভাবনার মধ্যে তার রুমে প্রবেশ করলো নরিতার জন্য আফতাবের রাখা বডিগার্ড দুজন, রাকিব এবং জুনায়েদ। তাদের সাথে সাইফ আর রিফাতও এসেছে। আফতাব চোখ বন্ধ করে বসেছিল চেয়ারে। কক্ষে কারো উপস্থিতি অনুভব করে চোখ মেলল আফতাব, তাকালো সামনের দিকে। এতক্ষণ ক্রোধে মত্ত থাকলেও রাকিব আর জুনায়েদ নামক দুই যুবককে দেখে বিস্মিত হলো যেন। মনের কোণে প্রশ্ন জাগলো, তার কক্ষে এলিয়েন এলো কোথা থেকে? আফতাব ভালোভাবে তাকালো না তার সম্মুখে অবস্থানরত দুই যুবকের পানে, না চেহারার আদলে। এদের তো রাকিব এবং জুনায়েদের মতোই মনে হচ্ছে। ক্রুদ্ধ হয় কুচকে গেল আফতাবের। ভ্রুজোড়া কুচকে রেখে সে প্রশ্ন করলো, এ কি তোদের মাথায় ঘাস গজালো কবে? আফতাবের এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ল রাকিব এবং জুনায়েদ। শখের বশে একটু চুলের রং করিয়েছিল তারা, তাই বলে তাদের ভাই কিনা বলবে মাথায় ঘাস গজিয়েছে? তাদের দেখতে এতটাই বিশ্রী লাগছে নাকি? পাশ ফিরে আফতাব তাকালো সাইফ এবং রিফাতের পানে, দুজনেই ঠোঁট টিপে হাসছে। আফতাব ধমকে উঠল তাদের, বলল, কিরে সাইফ, নির্বাচনী প্রচারণায় সম্পূর্ণ মাঠে নামার আগেই মাঠ থেকে ঘাস তুলে ওদের মাথায় লাগিয়ে দিয়েছিস নাকি? ঠোঁট চেপে হাসি বন্ধ করলো সাইফ এবং রিফাত। মিনমিনে কণ্ঠে সাইফ বলল, ভাই, ওদের মাথায় ঘাস লাগায়নি, ওরা একটু শখ করে চুলের রং করিয়েছে আর কি। অবাক হলো আফতাব, অবাক কণ্ঠেই বলল, তাই বলে সবুজ রং? পৃথিবীতে আর কি কোনো রং ছিল না? এবার আর চুপ থাকতে পারল না সাইফ এবং রিফাত। কিটকিটিয়ে হেসে উঠল তারা। হাসতে হাসতে রিফাত বলল, ওদের গার্লফ্রেন্ড বোধ হয় প্রকৃতি প্রেমী, সবুজ রং পছন্দ, তাই ওরাও চুলে সবুজ রং করিয়ে নিয়েছে। কথা শব্দটা কর্ণকুহরে প্রবেশ করতেই আফতাবের স্মরণে এলো নরিতার কথা। নয়তো এদের মাথার এই ঘাস লতাপাতা নিয়ে গবেষণা করতে করতে আসল বিষয়টাই তো মাথা দিয়ে বেরিয়ে গেছিল তার। নরিতার কথা মনে পড়তেই আবারও পুরনো ক্রোধ জেগে উঠল আফতাবের ভেতরে। অগ্নিদৃষ্টিতে সে তাকালো রাকিব এবং জুনায়েদের পানে। কণ্ঠে কাঠিন্য এনে বলল, তোদের নৈরিতার দিকে খেয়াল রাখতে বলেছিলাম, রেখেছিস? আফতাবের কাঠিন্যতা কেঁপে উঠল উপস্থিত সবাই। আফতাবের রাগ সম্পর্কে ভালোভাবেই অবগত তারা। রাকিব ভয়ার্ত দৃষ্টিতে তাকালেও আফতাবের পানে ঢোক গিলে বলল, রেখেছি তো ভাই। হুঙ্কার দিয়ে উঠল আফতাব, বলল, এতই যখন খেয়াল রেখেছিস তাহলে আজ বিকেলে সে যে অন্যের বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে গিয়েছিল সে খবর আমার কাছে আসলো না কেন? রাকিব এবং জুনায়েদ ভয় পেয়ে গেল আরো। কিন্তু এই মুহূর্তে ভাইয়ের ক্রোধ থেকে তাদের বাঁচা জরুরি, আগে নয়তো ভাই আজ নির্ঘাত জ্বালিয়ে দেবে তাদের। জুনায়েদ নিজেদের সাইফাই দিতে ভয়ার্ত কণ্ঠে বলল, ভাই, আপনার নম্বরে কল দিয়েছিলাম অনেকবার, কিন্তু আপনি নির্বাচন প্রচারণায় ব্যস্ত থাকার জন্য কল ধরেননি। পরে সাইফ ভাইকে কল করেছিলাম, বলেছিলাম জরুরি কথা আছে আপনার সাথে। সাইফ ভাই বলেছিল আপনাকে বলবে, কিন্তু কাজে চাপে বোধহয় বলেনি। এতক্ষণ রাকিব আর জুনায়েদের দিকে আফতাবের থাকা দৃষ্টি ঘুরে গিয়ে সোজা পড়ল সাইফের ওপর। ভরকে গেল সাইফ নিজেকে বাঁচাতে। দ্রুতই সে বলল, নির্বাচনের
কাজে ব্যস্ত থাকায় খেয়াল ছিল না ভাই। আবারও হুঙ্কার দিয়ে উঠল আফতাব। নির্বাচনের চেয়েও এটা গুরুত্বপূর্ণ আমার কাছে। তোদের এই গাফিলতির জন্য যদি বিয়ের আগেই বউ হারাতাম আমি, তখন কি হতো বল? আফতাবের এবং হুঙ্কার তোলা কথায় সবার ভয় পাওয়ার কথা থাকলেও এই মুহূর্তে যেন ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। আফতাবের মতো একজন মানুষ কিনা কোনো এক নারীতে এতটাই আসক্ত যে ভয় পাচ্ছে মেয়েটা তাকে ছেড়ে চলে যেতে পারে। এমন শক্তপোক্ত ব্যক্তিত্বের মানুষ হয়ে কিনা সে বাচ্চাদের মতো কথা বলছে, বউ হারাবে বলে হুঙ্কার তুলছে। আফতাবের কথা শুনে সবাই চুপ করে রইল, কিছু বলার মতো খুঁজে পেল না কেউই। শুধু সাইফ মুখ খুলে মিনমিনে কণ্ঠে বলল, আগে তো জানতাম না ভাই যে আমাদের একজন ভাবি আছে, এখন জেনেছি। এরপর থেকে আর এমন ভুল হবে না ভাই, দুঃখিত। আফতাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাইফের পানে, হুমকির সুরে বলল, এরপর এমন ভুল হলে তোর মাথায়ও আমি এদের মতো ঘাস লতাপাতা গজানোর ব্যবস্থা করব, তৈরি থাকিস। আফতাবের কথায় আটকে উঠল সাইফ। চোখ বড় বড় করে সে তাকালো রাকিব এবং জুনাইদের সবুজ মাথার পানে। ভাই কি তার চুলেও এমন ঘাসের মতো সবুজ রং করার কথা বলছে? মরে গেলেও তো সে পৃথিবীতে এত রং থাকতে চুলে এই সবুজ রং করবে না। দরকার হলে মাথা ন্যাড়া করে টাক হয়ে ঘুরবে, তবুও এই সবুজ রং অসম্ভব। সাইফ দ্রুতই ভাইয়ের কাছে মাফ চাইল, বলল, আর জীবনেও এমন ভুল হবে না ভাই। এখন থেকে ভাবি সবার আগে, আমাদের জীবনের আগেও ভাবি। তবুও চুলে সবুজ রং করার মতো ভয়ঙ্কর হুমকি দিবেন না ভাই, হার্ট অ্যাটাক হয়ে যাবে নির্ঘাত। সাইফের কথায় আর হাসি আটকে রাখতে পারল না রিফাত। শব্দ করে হেসে উঠল সে। সাইফ তাকালো সেদিকে। রিফাতকে এভাবে তার মজা নিতে দেখে রাগ হলো তার। রিফাতের একটু গা ঘেঁষে দাঁড়ালো সে, দাঁতে দাঁত চেপে বলল, আমার দুর্দশায় খুব হাসি পাচ্ছে তোর, তাই না? দাঁড়া, তোকেও দেখাচ্ছি মজা। কথাটা বলেই সাইফ তাকালো আফতাবের পানে, জোর গলায় বলল, ভাই রিফাত না রেস্টুরেন্টে বসে লুকিয়ে আপনার আর ভাবের ছবি তুলেছিল। চমকালো রিফাত। সাইফ যে তাকে এভাবে ফাঁসিয়ে দিবে কল্পনাও করেনি সে। ভাই যে এখন তার কি হাল করবে ভেবে পাচ্ছে না রিফাত। এমনিতেই আফতাব এই ছবি টবি তোলার বিষয়গুলো পছন্দ করে না তেমন, সেখানে রিফাত তার ছবি তুলেছে তাও লুকিয়ে। আজ যে রিফাতের কপালে অশেষ দুঃখ আছে তা সে জানে ভালোভাবেই। রিফাত নিজের সপক্ষে একটু সাফাই দিতে চাইল, বলল, ভাই আসলে হয়েছে কি, আমি কথাটা কর শেষ করতে দিল না আফতাব। তাকে মাঝপথেই থামিয়ে বলল, কই দেখি কি ছবি তুলেছিস, দেখা তো আমাকে। রিফাতের ভয় বাড়ল আরো। এবার তো আফতাবে নিশ্চিত তার গর্দান নেবে এমন একটা মুহূর্তে ছবি নিয়েছিল সে, যে আফতাব দেখলেই হয়তো খেপে যাবে ভীষণ। রিফাত তার তোলা ছবি দেখাতে চাইল না আফতাবকে, অজুহাতের ভঙ্গিতে বলল, এমনই জাস্ট ছবি তুলছিলাম, ছবিটা ভালো হয়নি বেশি। আফতাব সরু দৃষ্টিতে তাকালো রিফাতের পানে, কণ্ঠে থমথমে কণ্ঠে বলল, তোকে কি আমি জিজ্ঞেস করেছি যে ছবি ভালো হয়েছে নাকি খারাপ? ছবি দেখাতে বলেছি, দেখা। আফতাবের কথায় চুপসে গেল রিফাত। শেষে আর উপায় না পেয়ে নিজের মোবাইলে আফতাব আর নরিতার ছবিটা বের করে এগিয়ে দিল আফতাবের পানে। আফতাব হাতে নিল মোবাইলটা, ছবিটি দেখলো ভালোভাবে। রেস্টুরেন্টে খেতে খেতে একবার সে এক লোকমা খাবার তুলে দিয়েছিল নরিতার দিকে, বলেছিল, এভাবে আমার পাশে বসে বসে আমার খাবারে দৃষ্টি দিও না, পেটে অসুখ করবে আমার। এমনি সামনে নির্বাচন, এখন অসুস্থ হয়ে পড়ে থাকলে হাতে হেরিকেন ধরে যাবে, বুঝেছ? তার থেকে খেতে ইচ্ছে হলে 2 লোকমা খেয়ে নাও আমার হাতে। নরিতা খায়নি আফতাবের হাতে, উল্টো এই কথার প্রেক্ষিতে অগ্নি দৃষ্টিতে সে তাকিয়েছিল আফতাবের পানে। ঠিক তখনকারই ছবি এটা। মেয়েটা কিভাবে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। হৃদয় শীতল হলো আফতাবের, ঠোঁটের করে ফুটে উঠল সূক্ষ্ম হাসি রেখা। আফতাব জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ছবিটা, অতঃপর বলল, এই একটাই তুলেছিলি? হ্যাঁ ভাই, ডিলিট করে দিচ্ছি এখনই। হ্যাঁ ডিলিট করবি, আর তার আগে ছবিটা আমাকে পাঠিয়ে দে। এই ছবিটার জন্য শুধু আজ মাফ পেলি তোরা, এরপর থেকে যেন এমন ভুল আর না হয়। যা এখন ভাগ এখান থেকে।
আফতাবের কথায় চোখ বড় বড় করে তার পানে তাকালো উপস্থিত সবাই। যে পুরুষ সর্বদাই ছবি তোলার বিপক্ষে এসে আজ ছবি তোলার জন্য মাফ করে দিল সবাইকে। এটাই বুঝি ভালোবাসা, একজন শক্তপোক্ত ব্যক্তিত্বের মানুষকেও সহজে ভেঙে দিতে সক্ষম। এজন্য হয়তো মানুষ বলে প্রেমে পড়লে সবাই বদলে যায়। তাদের ভাইও হয়তো বদলে গিয়েছে। তবে আফতাবের কক্ষে দাঁড়িয়ে এই বিষয় আর বেশি ভাবলো না কেউই। তারা যে আজ মাফ পেয়েছে তাই বেশি। এখন এখানে দাঁড়িয়ে থেকে আবার ভাই কখন রেগে যাবে তার অপেক্ষা না করাই শ্রেয়। হুড়মুড়িয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে নিল সবাই। বেরিয়ে যেতে যেতে রিফাত সাইফের পানে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, নালিশ দিয়ে বালিশ পাইলি, সেই বালিশে ঘুষ দিস। চারিদিকে বর্ষার স্যাঁতসেঁতে পরিবেশ। যখন তখন চারিদিকে কালো মেঘে ঢেকে গিয়ে ঝুপঝুপিয়ে নেমে পড়ে বৃষ্টি, ভিজিয়ে দেয় প্রকৃতিকে। এই যেমন সময়টা এখন দুপুর হলেও বোঝার উপায় নেই কোনো। আকাশে ঘন কালো মেঘ যেন জানান দিচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে। আফতাব গাড়ি নিয়ে অপেক্ষা করছে নরিতার কলেজের সম্মুখেই। আজ শাওনকে দেওয়া 3 দিন পূর্ণ হয়েছে, অর্থাৎ কলেজে একটা ঝামেলা হবে নিশ্চিত। তাই তো নির্বাচনী হাজার কাজ থাকা সত্ত্বেও গাড়ি নিয়ে নরিতার কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছে সে এদিকে এসেছে বলে ওদিকে অবশ্য তার নির্বাচনী প্রচারণা থেমে নেই। সাইফ, রিফাত সহ দলের সবাই সামলে নিচ্ছে সবটা। কিন্তু যার জন্য সে দাঁড়িয়ে আছে সে কই, তারই তো দেখা পাওয়া যাচ্ছে না। এখনো মেয়েটা বেরিয়ে আসছে না কেন কলেজ থেকে? আফতাব বিরস ভঙ্গিতে গাড়ির ভেতরে বসে ঘড়ি দেখছে। বারবার না, মেয়েটার দেখা নেই। এবার সে মুখে একটা মাস্ক ছাপিয়ে বেরিয়ে এলো। সিদ্ধান্ত নিল কলেজের ভেতরে ঢুকেই দেখবে কি হয়েছে। কলেজের দিকে পা বাড়াতেই আফতাব দেখা পেল নরিতার। তার দিকেই এগিয়ে আসছে মেয়েটা। কলেজের দিকে পা বাড়াতেই আফতাব দেখা পেল নরিতার। তার দিকেই এগিয়ে আসছে মেয়েটা। চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ। এই প্রথম নরিতার চোখে মুখে বিষণ্ণতা দেখে খুশি হলো আফতাব। যাক, তাহলে কাজ বোধহয় হয়ে গেছে। ইতোমধ্যে শাওন তার গার্লফ্রেন্ডকে দেখিয়ে দিয়েছে হয়তো। কিন্তু কথা হলো, এত অল্প সময়ে শাওন গার্লফ্রেন্ড জোগাড় করলো কোথা থেকে? আফতাব ঠোঁট কামড়ে ধরে ভাবলো কিছুক্ষণ, কিন্তু পরক্ষণে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো সে। পেয়েছে হয়তো কোথাও থেকে, যেখান থেকে পাক না কেন, তাতে তার কি? তার শুধু কাজটাই হয়েছে। নরিতাকে নিজের দিকে আসতে দেখে আফতাব আরেকটু এগিয়ে গেল না তার দিকে। কিন্তু নরিতা এলো তো সব, তবে সে বোধহয় মাস্ক পরা থাকায় চিনতে পারেনি আফতাবকে, বা হয়তো নিজের বিষণ্ণতার কারণে খেয়াল করতে পারেনি আশেপাশে। আফতাব নামক পুরুষকে উপেক্ষা করেই তার পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো নরিতা। আফতাব ভ্রু কুঁচকে পিছু ডাকলো তাকে, বলল, নৈরিতা। নরিতা পিছন ফিরে তাকালো। বিষণ্ণ কণ্ঠে 2 ঠোঁট ফাঁক করে শুধু উচ্চারণ করলো, হুম। আফতাব গাড়ির দিকে ইশারা নরিতাকে থমথমে কণ্ঠে বলল, গাড়িতে ওঠো। কণ্ঠস্বর শুনেই আফতাবকে চিনতে আর অসুবিধে হলো না নরিতার। এই কণ্ঠস্বর তো তার বহুদিনের চেনা। এই কণ্ঠস্বরকে ভুলবে কিভাবে সে? তবে আজ আর সে তর্কে জড়াতে চাইল না আফতাবের সাথে। এমনি মন মেজাজ ভালো নেই তার মধ্যে আবার কারোর সাথে ঝগড়া বিবাদের ইচ্ছে নেই তার। এই প্রথম কোনো পুরুষকে নিজের হৃদয়ে জায়গা দিয়েছিল নরিতা। ভালোবাসা অনুভব করেছিল সেই পুরুষটার জন্য। সে পুরুষটাই কি করলো? তাকে ঠকালো? না, ঠকায়নি সে। এটাকে ঠিক ঠকানো বলা চলে না। শাওন তো জানতোই না নরিতা পছন্দ করে তাকে। নিজের আত্মসম্মান এবং লজ্জার কারণে নরিতা নামক রমণীতে কখনো তার মনের কথা প্রকাশই করতে পারেনি শাওনের সম্মুখে। তাহলে এটা ঠকানো কিভাবে হলো? হয়তো নরিতা যেমন শাওনকে পছন্দ করে, তেমন সেও শাওন পছন্দ করেছে অন্য কাউকে। সবারই তো ভালোবাসার অধিকার আছে। নরিতা আর কথা বাড়ালো না আফতাবের সাথে। নীরব নিঃশব্দে গাড়িতে উঠে বসলো সে। আফতাবও উঠে বসলো তার পাশে। কিছু না জানার ভান ধরে গাড়িতে স্টার্ট দিতে দিতে বলল, কি হয়েছে? মুখটা এমন লটকিয়ে রেখেছো কেন? নরিতা উত্তর দিল না কোনো ছলছল নয়নে, শুধু তাকিয়ে রইল সামনের দিকে। আফতাব হয়তো বুঝলো তার মনের কথা। তপ্ত নিঃশ্বাস ফেললো সে। কোমল কণ্ঠে বলল, কি হয়েছে বলতে পারো আমাকে? মনটা হালকা লাগবে তাহলে। আফতাবের কোমল কণ্ঠে ঝরঝর করে কেঁদে উঠল নরিতা। ভরকে গেল আফতাব। সে কি খারাপ কিছু বলেছে যে এভাবে কেঁদে উঠল মেয়েটা? দ্রুতই গাড়িতে ব্রেক কষল আফতাব। অস্থির কণ্ঠে বলল, এই কি হয়েছে? কাঁদছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? আমার কোনো কথায় কষ্ট পেয়েছো কি? নরিতা নাক টানলো কান্না জড়িত কণ্ঠে বলল, জীবনের প্রথম কোনো পুরুষকে হৃদয়ে ঠাঁই দিলাম, আর সে কিনা অন্য নারীকে তার হৃদয়ে ঠাঁই দিল। আমার জন্য এর থেকে খারাপ আর কি হতে পারে?
আফতাব বুঝলো নরিতার কান্নার মানে, ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল তার। সেও তো সে বহু বছর আগে ভালোবেসে নিজ হৃদয়ে ঠাঁই দিয়েছিল এই রমণীকে, আর সেই নারী কিনা বোঝে তার হৃদয়ে অন্য পুরুষকে ঠাঁই দিয়েছে। আফতাবের হৃদয় জ্বলে উঠল যেন, বুকের ভিতরে সূক্ষ্ম চিনচিনে ব্যথার আগমন ঘটছে যেন। তবু হাত দুটো মুষ্টিবদ্ধ করে সামলালো সে নিজেকে। নরিতার কান্নার শব্দ বেড়ে যাচ্ছে। হয়তো অন্য সময় যদি নরিতা কাঁদতো ওইভাবে, তবে অস্থির হয়ে পড়তো আফতাব। নিজের প্রিয় রমণীর কান্না বন্ধ করতে ব্যতিব্যস্ত হয়ে উঠত সে, কিন্তু এই মুহূর্তে নরিতার কান্না আর তার মেজাজ বিগড়ে দিচ্ছে। সে ছোটবেলা থেকে নরিতাকে নিজের বউ করার উদ্দেশ্যে দেখে শুনে রেখেছে সে। দিনের পর দিন বডিগার্ডদের কারি কারি টাকা দিয়ে মেয়েটার পিছনে লাগিয়ে রেখেছে, যাতে মেয়েটার সকল সুবিধা অসুবিধা জানতে পারে সে, যাতে মেয়েটা তার কাছ থেকে হারিয়ে না যায়। সেই মেয়ে আজ তার পাশে বসে অন্য পুরুষের জন্য কেঁদে মরছে। ইচ্ছে তো করছে এই মুহূর্তে এটাকে ধাক্কা মেরে গাড়ির বাইরে বেয়ে ফেলে দিতে, কিন্তু তাও পারছে না। হাজার হলেও তার প্রেয়সী বলে কথা, পরে ধাক্কা খেয়ে বাইরে পড়ে ব্যথা পেলে তারই কষ্ট হবে। আফতাব দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ সহ্য করলো নরিতার কান্নার শব্দ, কিন্তু যে সহ্য হচ্ছে না। কি নিজের প্রিয় রমণী তার পাশেই বসে অন্য পুরুষের জন্য কাঁদছে, এটা কি সহ্য করার মতো? শেষ আর না পেরে নরিতাকে ধমকে উঠল আফতাব। বলল, এইভাবে ভ্যা ভ্যা করে কাঁদছো কেন? ধমক শুনেও কান্না থামলো না নরিতার। রাগ বাড়লো আফতাবের, দাঁতে দাঁত চাপলো সে। বলল, কান্না না থামালে কিন্তু এখনই ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেব বলে দিলাম। নরিতার কান্না থেমে গেল হুট করে। গোল গোল চোখে সে তাকালো আফতাবের পানে। মুহূর্তেই আফতাবের উপর চওড়াও হলো তার মেজাজ। খ্যাপাটে কণ্ঠে বলল, আপনি একটা নির্দয় পাষাণ লোক দেখেছেন? আপনার পাশে বসে একটা মেয়ে কাঁদছে, কোথায় সান্ত্বনা দেবেন তাকে, তার কান্না থামাবেন তা নয়, গাড়ি থেকে ফেলে দেওয়ার মতো হুমকি দিচ্ছেন। বদলোক একটা। আফতাব গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে তাকালো সামনের দিকে। গম্ভীর কণ্ঠে বলল, শুধু শুধু যারা কাঁদে আমি তাদের সান্ত্বনা দিতে পারি না। ফুঁসিয়ে উঠল নরিতা। বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।